করোনা মহামারীতে এবার মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, ঘাটতি মেটাতে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন। দুদকের জালে পরিবার পরিকল্পনার কর্মচারী আখতারুজ্জামান, অবৈধ সম্পদের খোঁজে অভিযান। দেশে আসামাত্র পি.কে. হালদারকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, কারাগারে বৈঠক করতে পারবেন নিজ প্রতিষ্ঠানের সাথে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও নৌপথে পণ্য পরিবহন বন্ধ, 11 দফা দাবিতে অনড় শ্রমিকরা, আলোচনায় সমাধান চায় মালিকপক্ষ। কাল মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গোৎসব, দূরত্ববিধি মেনে প্রতিমা দর্শন, ঢাকেশ্বরী মন্দির ঘিরে 4 স্তরের নিরাপত্তা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে করোনা, কর্মসংস্থান ও অর্থনীতি পুনরুদ্ধার ইস্যুতে রক্ষণাত্মক ট্রাম্প, কাল চূড়ান্ত বিতর্ক, প্রচারে নেই বাইডেন। করোনা মহামারীতে মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ঘাটতি পূরণে 30 দিনের একটি পাঠ্যসূচি করা হয়েছে। ওই সূচির আওতায় শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট দেয়া হবে, আর অ্যাসাইনমেন্ট মূল্যায়নে ঘাটতি চিহ্নিত করা হবে। পরের ক্লাসে ওই ঘাটতি পূরণ করা হবে। মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চলছে, আবার টেলিভিশনে বিভিন্ন শ্রেণীর ক্লাসও দেখানো হয়েছে। মহামারীর এ অবস্থায় মাধ্যমিক স্তরের পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে সংশয়ে ছিল শিক্ষার্থীরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানালেন, এবছর পরীক্ষা হচ্ছে না। মন্ত্রী জানান, পরবর্তী ক্লাসে সবাই উত্তীর্ণ হবে, তবে 30 দিনের একটি অ্যাসাইনমেন্ট ভিত্তিক পাঠ্যসূচি করা হয়েছে বলেও জানান তিনি। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না, 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এনসিটিবি সেটি করেছে। মন্ত্রী জানান, এসএসসির আগে টেস্ট পরীক্ষার বিষয়ে পরে জানানো হবে, আর আগামী বছর সঠিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। তারা নিজেদের সবার কাছে সবার বই আছে, আপনারা আপনাদের পড়াশোনাগুলো চালিয়ে যান, কারণ পরীক্ষা যদি কিছুদিন পরেও হয় তাহলেও কিন্তু পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রস্তুতিটি ভালোভাবে নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। এসএসসি ও জেডিসি পরীক্ষা যাদের দেওয়ার কথা ছিল তাদেরকে গ্রেডিং ছাড়াই সনদ দেওয়ার কথা জানান দীপুমণি। 8ম শ্রেণীতে একটি সনদ দেবার ব্যবস্থা আছে। ভিন্ন সিদ্ধান্ত এসেছে কারিগরি শিক্ষার্থীদের জন্য। মন্ত্রী জানান, তাদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কারিগরির ক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষা নেব, কি করব, সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5723। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 228তম দিনে 110টি ল্যাবে 14,086 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1545 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,93,131। নতুন 1,704 জন সুস্থ হয়েছে, 3,08,845 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,937 জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছেন 1,144 জন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী আখতারুজ্জামানের 100 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজে তার রাজধানীর বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের দল মিরপুরে অভিযুক্তের বাসভবনে যান। সেখানে তার সম্পদের তথ্যের নথিপত্র যাচাই করেন। আখতারুজ্জামানের বিরুদ্ধে সিন্ডিকেট করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মিরপুরে 2টি বহুতল ভবন, একটি ফ্ল্যাট রয়েছে আখতারুজ্জামানের। এছাড়া গ্রামের বাড়ি ময়মনসিংহে 100 কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক।
মনু সেচ প্রকল্পের প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলম সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্য আসামিদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা ইঞ্জিনিয়ার্সের এমডি চেয়ারম্যানের নামও আছে। প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জে মামলাটি হয়। সংস্থার উপসহকারী পরিচালক শহীদুর রহমান মামলাটি দায়ের করেন। অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০১৯ সালে। পরে অনুসন্ধানে দুর্নীতি অনিয়মের বিস্তারিত তথ্য হাতে পায় দুদক। ২৫ অক্টোবর দেশে ফিরছেন প্রশান্ত কুমার হালদার। এ তথ্য হাইকোর্টকে জানালে ফেরামাত্র তাকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। আর কারাগার থেকে তিনি যেন অর্থ পরিশোধের সুযোগ পান তা নিশ্চিত করতে বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার নামেই পরিচিত তিনি। প্রায় ৩৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে বিদেশ পাড়ি জমান তিনি। তার দেশে ফেরার বিষয়টি হাইকোর্টকে জানানো হয় গত ২০ অক্টোবর। পিকে হালদারের প্রতিষ্ঠান ILFSL এর পক্ষ থেকে জানানো হয় আগামী ২৫শে অক্টোবর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা আসার জন্য টিকিট কেটেছেন তিনি। বাংলাদেশ সময় সকাল ৮টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে NRB গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের MD পিকে হালদারকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতে পুলিশের IG এবং ইমিগ্রেশন পুলিশকে নির্দেশ দেওয়া হয়। উদ্দেশ্য হলো যেন পাওনাদারদের টাকা খুব দ্রুত তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, সেটাই হলো কোর্টের একটা উদ্দেশ্য। পাওনাদাররা যেন রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়। সে কোম্পানি কোর্টের কাছে সহযোগিতা করবে, কোম্পানি কোর্টকে যেন পাওনাদার যারা আছে তাদের ১৫ কোটি টাকা কিভাবে পরিশোধ করা যায়, কত তাড়াতাড়ি এগুলি পরিশোধ করা যায়। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি আত্মসমর্পণ ছাড়া কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন না। উনি করতে পারেন না, কারণ উনি তো যেহেতু সরাসরি এই ধরনের আবেদন করতে পারেন না, এবং একজন পলাতক ব্যক্তির পক্ষে এই ধরনের আবেদন করা আইনের দৃষ্টিতে এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন আদালত ওনাকে বললেন যে এটা ওনার অ্যাপ্লিকেশনটা মিসকনসিভ। ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। সব মিলিয়ে প্রায় ৩৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। এমন অভিযোগ ওঠার পর গোপনে কানাডা চলে গিয়েছিলেন তিনি। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রূপন ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ১৫ই জুন পৃথক মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস। গত বছর ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু রূপমের বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়। ধর্ষণের ঘটনায় যে কোনো প্রকার মীমাংসা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসা ফৌজদারি অপরাধ হিসেবে কেন গণ্য করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সারা দেশে চলমান অন্যান্য মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। দেশের প্রতিটি থানায় গত ৫ থেকে ১০ বছরে কতগুলি যৌন অপরাধ সংক্রান্ত মামলা রিপোর্ট করা হয়েছে এবং দেশের প্রতিটি আদালতে কতগুলি যৌন অপরাধ সংক্রান্ত মামলা এই সময়ের মধ্যে বিচারের জন্য এসেছে তার একটি পরিসংখ্যান জানতে চেয়েছে। উচ্চ আদালত থেকে দেওয়া আদেশসমূহ বাস্তবায়নের কি অবস্থা তা আগামী ৩ মাসের মধ্যে জানতে চেয়ে আদেশ দিয়েছেন। নৌযান শ্রমিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনে সারা দেশেই নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা জানিয়েছেন মালিক পক্ষ তাদের ১১ দফা দাবি না মানলে শ্রমিকরা নৌযান থেকে নেমে যাবে। আর সমস্যার সমাধানে আলোচনায় বসতে চান মালিকরা। তারা বলছেন জিম্মি করে সমস্যার সমাধান হবে না। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে।
11 দফা দাবিতে সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় পণ্যবাহী নৌযান শ্রমিকরা। ধর্মঘটের দ্বিতীয় দিনেও চলেনি পণ্যবাহী নৌযান। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের সবকটি ঘাটে পণ্য খালাস বন্ধ আছে। আমদানি করা পণ্যবাহী জাহাজ বহির্নোঙরে অপেক্ষায় থাকলেও লাইটার জাহাজ চলাচল না করায় পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। ধর্মঘটে শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের হাহাকার মালিক পক্ষ শুনি নাই। বেতনের টাকা দিয়ে খেই আমরা, সেজন্য মালিকদের এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যত সময় আমাদের 11 দফা দাবি খোরাকি ভাতা না আসবে তত সময় আমাদের আন্দোলন চলবে। মোংলা বন্দরে দেশি বিদেশি সব ধরনের জাহাজে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে। আবার যেসব লাইটার জাহাজ পণ্য বোঝাই করা আছে, ধর্মঘটের কারণে সেগুলো ছাড়ছে না। বরিশালের সব ধরনের পণ্যবাহী নৌযান মাঝ নদীতে নোঙর করে আছে। ঘাটে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে। উস্কানিমূলক বক্তব্য না দিয়ে নৌযান শ্রমিকদের সমস্যার সমাধানে মালিকদের এগিয়ে আসার আহ্বান শ্রমিক নেতাদের। উস্কানিতে যদি শ্রমিকরা জাহাজ ত্যাগ করার মতো কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে পড়ে, তাহলে এটা হয়ে যাবে অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। আমরা আমার সম্মানিত মালিক পক্ষকে অত্যন্ত চিন্তা ভাবনা করে কথা বলার আহ্বান করব। তবে কিছুটা নমনীয় মালিক পক্ষ। তারা বলছেন, শ্রমিকদের কিছু দাবির সঙ্গে তারা একমত। তারা স্ট্যাক কলপ করবে, কলপ করলে তাদের কোনো আমার কাছে দাবি থাকে, আপনার তো বেঁধে দাম আমার কাছে দাবি নিতে পারেন না। আপনি আমার কাছে দাবি থাকে, আমাদের অন কন্ডিশন ইউ শুড কল অফ দাও স্ট্যাক ফাইট, দেন উইল সিট টুগেদার। শ্রমিকদের বেশ কিছু দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন মালিক সমিতির নেতারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নেতারা জানালেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সান্ধ্য আরতির পর দর্শনার্থীদের মণ্ডপে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তও জানান তারা। এদিকে ঢাকেশ্বরী মন্দির ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। মফিউর রহমানের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেবীর বোধন শেষে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু মূল পূজার আনুষ্ঠানিকতা। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে শেষ সময়ের প্রস্তুতি। রং তুলির কাজ শেষে চক্ষুদানে দেবীকে মূর্ত করে তোলার চেষ্টা চলছে। ধোয়া মোছা প্যান্ডেল সাজাতে ব্যস্ত কর্মীরা। করোনার কারণে এবার দেবী দর্শনের জন্য দূরত্ব রেখা টেনে আলাদা লাইন তৈরি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নেতারা জানালেন, এবার ঢাকায় 232টি মণ্ডপে পূজা হচ্ছে। করোনার কারণে এবার আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে সন্ধ্যারতির পর পূজা মণ্ডপ বন্ধ থাকবে। প্রতি মণ্ডপ থেকে সরাসরি স্ব বিসর্জন ঘাটে গিয়ে বিসর্জন দেওয়ার জন্য বলা হয়েছে। দুর্গাপূজা 5 দিনব্যাপী অনুষ্ঠান। সকলের অংশগ্রহণে করোনা ভাইরাসের বিস্তারের সম্ভাবনা বেড়ে যায়। মা সর্বত্র বিরাজমান। বাড়িতে থেকে আপনারা প্রণাম বা মা নিশ্চয় গ্রহণ করবেন, বঞ্চিত করবেন না তার আশীর্বাদ হতে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ মনির হোসেন। তিনি জানান, মন্দিরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি না, নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমন্বয় সভা করেছি এবং পর্যাপ্ত নিরাপত্তার জন্য ব্যবস্থা রেখেছি। আমাদের কাউন্টার টেরোরিজমে স্পেশালিস্ট বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। মেটাল ডিটেক্টর ও আর্চের ভিতর দিয়ে সবাইকে মন্দিরে প্রবেশ করতে হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 8 নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাংবিধানিক ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। এটি একাদশ জাতীয় সংসদের 10ম অধিবেশন। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সরকার বছরটিকে মুজিববর্ষ ঘোষণা করে ব্যাপক কর্মসূচি হাতে নেয়। তবে করোনা মহামারীর কারণে কর্মসূচি সীমিত করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কমিটির বিষয়ে যে কোনো অভিযোগ বা আপত্তি গঠনতন্ত্র অনুযায়ী সমাধানের নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান তিনি। ঘোষিত কমিটির কোনো বিষয়ে কিংবা আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার ব্যবস্থাও রয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের আওতায় অভিযোগ থাকলে নেতা কর্মীরা বা সংক্ষুব্ধ ব্যক্তিরা গঠনতন্ত্র অনুযায়ী এ সংক্রান্ত ট্রাইব্যুনালে তাদের অভিযোগ দিতে পারে। ট্রাইব্যুনাল অভিযোগ যাচাই বাছাই করে এ ব্যাপারে যদি কোনো বিতর্ক থাকলে নিষ্পত্তি করবে। দেশে ধনী ও দরিদ্রের বৈষম্য বাড়ছে, অর্থনৈতিক উন্নয়নের নামে চলছে ধোঁকাবাজি, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ কথায় কথায় বিএনপির সমালোচনা করে, অথচ তারাই বলে দেশে বিএনপি বলে কিছু নেই। সনাতন সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টগুলোতে চলছে মেগা দুর্নীতি। এছাড়া ধর্ষণ বিরোধী আন্দোলনে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বর্তমান সরকারের যে একটা ধনিক শ্রেণীকে পুরোপুরিভাবে সহযোগিতা করার জন্যে তার প্রকৃত আয় কমে যাচ্ছে এই গরিব মানুষদের, এবং তাদের দারিদ্র্য আরও বাড়ছে। সামগ্রিক বিষয়ে দেখা যাবে যেখানে আসলে অর্থনৈতিক উন্নয়নের একটা ধোঁকাবাজি চলছে। এটা মূলত হয়েছে কি মেগা প্রজেক্ট সমস্ত নেওয়া হয়েছে। মেগা প্রজেক্টগুলোতে আবার যে মেগা করাপশন, সেটা কল্পনার বাইরে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাজার এখন একটি চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুরে দলের প্রয়াত চেয়ারম্যান এরশাদের কবর জিয়ারত করেন জিএম কাদের। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, চক্রটি ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। সরকারের উচিত দাম মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলেও অভিযোগ করেন জিএম কাদের। এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সাপ্লাই এবং ডিমান্ড এই দুটোর উপরই বাজার নির্ভর করে, এবং যাতে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই সঠিকভাবে আসে সেটার ব্যবস্থা করতে পারলে, যথেষ্ট বিক্রেতা থাকলে যে কোনো মানুষ ইচ্ছা করলেই মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে না। রায়হানের মৃত্যু ঘটনায় এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পালিয়ে যেতে সহায়তা করায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ এসআই হাসান উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়হানের মৃত্যুতে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভূঁইয়াকে পালিয়ে যেতে সহযোগিতা এবং তথ্য গোপন করার অপরাধে এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে পুলিশ এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এসআই আকবর সহ 4 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল। এদিকে সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় বুধবার কয়েকটি সংগঠন বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠটি উন্নয়ন করে নান্দনিক খেলার মাঠ হিসেবে সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আলিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠ এবং পুরানো কেন্দ্রীয় কারাগার ঘিরে প্রকল্পগুলো পরিদর্শন করেন মেয়র। পরে সাংবাদিকদের বলেন, পুরনো কেন্দ্রীয় কারাগারে ঘিরে থাকা ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে নতুন প্রজন্ম জানতে পারবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার কি পরিমাণ ত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে। চিত্রামহল পার্কের উন্নয়ন কার্যক্রম, ধোলাইখালের বিভিন্ন এলাকা এবং সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি মার্কেটও পরিদর্শন করেন মেয়র। এই প্রকল্প সম্পূর্ণরূপে সেই ঐতিহ্যকে সংরক্ষণ এবং মানুষের কাছে সেটাকে তুলে ধরা, যে আমরা উপলব্ধি করতে পারি যেন জনগণ যে কি ত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি তৈরি ও সংযোজনে ভারত সহযোগিতা করবে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী। সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। পরে সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্র ও কর্ণাটকে বন্যার কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। কৃষি যন্ত্রপাতি এবং বীজ প্রযুক্তি নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। We are also working on trying to find an interim solution for whatever else is stuck.
the bad weather season seems to have passed. So hopefully, as the weather improves, the subsequent crop will come, and we will be able to return. মেকানাইজেশন, যান্ত্রিকরণের উপরে বাংলাদেশ সরকার অনেক বড় প্রকল্প নিয়েছে এবং অনেক গুরুত্ব দিয়েছে। ভারতের বেশ কিছু কোম্পানি রয়েছে যারা খুবই সফল, ট্রাক্টর এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতি তারা আছে এবং ভালো কোম্পানি আছে। সে নিজেও বলেছেন যে সে ব্যক্তিগতভাবেও চেষ্টা করবে ওই সকল কোম্পানিকে বাংলাদেশে এনে তারা যাতে এখানে অ্যাসেম্বল করে, স্পেয়ার পার্টস করে এবং ইন্ডাস্ট্রি আনার জন্য চেষ্টা করবে। চাহিদার তুলনায় দেশে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে। তারপরও নতুন মৌসুমে শুরুর ঠিক আগ মুহূর্তে রেকর্ড ছুঁয়েছে আলুর দাম। আর এক্ষেত্রে গত মার্চ, এপ্রিল, মে সময়ে করোনায় কর্মহীন মানুষের মাঝে চাল, ডালের পাশাপাশি বিপুল পরিমাণ আলু বিতরণ হওয়াকে অন্যতম কারণ মনে করছেন কৃষিমন্ত্রী। আর দর বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে কৃষি বিভাগ। তৌহিদুর রহমানের রিপোর্ট। আলু অতি প্রয়োজনীয় একটি সবজি। গত কয়েক বছর 20 থেকে 30 টাকার মধ্যেই ছিল প্রতি কেজির দাম। তবে এবার চালের সাথে পাল্লা দিয়ে উঠে যায় 60 টাকা পর্যন্ত, অর্থাৎ ভালো মানের চালের দামকেও ছাড়িয়ে যায়। আর আলু খেয়ে ভাতের উপর চাপ কমানোর সুযোগও হাতছাড়া হয় নিম্নবিত্তের। কৃষি বিভাগ বলছে গেল মৌসুমে দেশে আলুর উৎপাদন ছিল 1,09,00,000 টন আর চাহিদা 70 লাখ টনের মতো। এই হিসেবে দেশের আলুর উদ্বৃত্ত প্রায় 40 লাখ টন। আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হিমাগার থেকে খুচরা পর্যন্ত মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। তবু নিম্নবিত্তের নাগালে আসেনি আলুর দাম। খুচরা দোকানদাররা কাস্টমারের কাছে বিক্রি করবে আপনার 30 টাকা, কিন্তু সেখানে এখনও 50 টাকা করে বিক্রি করছে। মানে সাধারণ একজন শ্রমিকের জন্য এটা সম্ভব না। মালামাল ভালো দাম, খারাপ মাল খারাপ দাম। বছরের শেষ দিকে প্রকৃত কৃষকের হাতে আলুর মজুদ খুব একটা নেই। বিষয়টি মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের পরামর্শ কৃষি বিভাগের। মধ্যস্বত্বভোগীর কাছে না যে কৃষক যেন প্রকৃত তার পণ্যের মূল্য পায়, লাভজনক যেন তার ফসলটা যেন লাভজনক হয়, এ বিষয়টা ভেবে দেখা দরকার। 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, সাথে 2 কেজি আলু। করোনার প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সহায়তা প্যাকেজগুলো অনেকটা এমনই ছিল। সরকারি বেসরকারি পর্যায় থেকে লাখ লাখ পরিবার এমন সহায়তা পেয়েছে। এছাড়া বন্যার্থ মানুষ ও আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝেও এ ধরনের খাদ্য সহায়তা পৌঁছেছে বিভিন্ন পর্যায় থেকে। কৃষিমন্ত্রী বলছেন আলুর দর বৃদ্ধিতে এসব খাদ্য বান্ধব কর্মসূচিরও প্রভাব রয়েছে। রোহিঙ্গাদেরকে বা বিদেশি যারা যে সাহায্য দেয়, আলুকে আমরা বলছিলাম আলু সাহায্য দেওয়ার জন্য। এই কারণেও আর কিছুটা গত বছর দাম পায় না, এই জন্য আলুর উৎপাদন কম হয়েছে। এই কারণে আলুর দামটা একটু অস্বাভাবিক বেশি। আমরা সঠিক বুঝতে পারছি না যে কিভাবে এটা মোকাবেলা করা। এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করবে নতুন আলু। তাই দ্রুতই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মোংলা খুলনা মহাসড়ক। খানাখন্দে ভরা সড়কে যানবাহন চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তার দুরবস্থার কারণে বন্দর ব্যবহারকারীরা রয়েছেন চরম দুর্ভোগে। তবে বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে 6 লেনের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। স্থলপথে এই বন্দরে যাতায়াতের একমাত্র পথ খুলনা মোংলা মহাসড়ক। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির এখন বেহাল দশা। বাগেরহাটে রামপাল উপজেলার বেলাই ব্রিজ থেকে বন্দর পর্যন্ত 10 কিলোমিটার মহাসড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। রোডের অবস্থা খুবই বেহাল। প্রতিদিন গাড়ির কাজ করাইতে হয়, গাড়ির একদম ভাঙে চুরে সব শেষ। রাস্তাটা ঠিক হচ্ছে না, দীর্ঘদিন ধরে এইভাবে ভাঙা পড়ে রয়েছে। বন্দর ব্যবহারকারীরাও জানান পণ্য পরিবহনে দুর্ভোগের কথা। চরম হতাশা এবং আমরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে দিন বাধিত করতেছি এবং খুব খারাপ অবস্থা চলতেছে। এইটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সহ বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টকে আমরা অনুরোধ জানাবো। বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর জানায় অনুমোদনের অপেক্ষায় থাকা 6 লেনের প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। একটা 6 লেনের একটা রাস্তা হওয়ার পরিকল্পনা আছে এবং সেটা অলরেডি ডিপিপি অনুমোদন হয়ে গেছে। আগামী ডিসেম্বর নাগাদ সেই কার্যক্রম শুরু হবে। অনুমোদনের পরে যখন এটার কাজটা বাস্তবায়ন হবে তখন
লেন সংখ্যা বাড়ার কারণে এটা যান চলাচলটা আরও স্মুথলি হবে, যান চলাচলে আরও গতি পাবে। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী 1984 সালে নির্মাণ হওয়ার পর মহাসড়কটি আর পুনর্নির্মাণ ও প্রশস্ত করা হয়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন। ভেজাল কসমেটিক্স বিক্রির দায়ে রাজধানীর চকবাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চকবাজারের মরিয়ম প্লাজায় অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল কসমেটিক্স চকটেল পাওয়া যায়। এসব ভেজাল মালামাল জব্দ করার পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে 18 লাখ টাকা জরিমানা করা হয়। বিজেএমসির মিলগুলো বন্ধ এবং করোনার মধ্যেও পাট রপ্তানিতে 8% বেশি প্রবৃদ্ধি হয়েছে। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর জানান, বিজেএমসির বন্ধ হয়ে যাওয়া 8টি কারখানার শ্রমিকদের জন্য এ পর্যন্ত 1890 কোটি টাকা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী পাটের চাহিদা বেড়ে যাওয়ায় চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে বলেও জানান তিনি। বিজিএমসি 5% লস হওয়াতে আমার দেশে কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ আমাদের এই বছর 39% গ্রোথ হয়েছে। আমাদের গ্রোথ বেড়ে গেছে। এই 5% জন্য আমরা 5% যে লস সাবজেক্ট আমরা বন্ধ করেছি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বৃহৎ শিল্প ও সেবা খাতের ব্যবসায়ীরা প্রণোদনা প্যাকেজের প্রায় পুরোটাই পেয়ে গেছেন। এক্ষেত্রে বেশ পিছিয়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তারা। এজন্য ব্যাংকগুলোর অনাগ্রহকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। আর সমস্যার সমাধানে এসএমইর জন্য আলাদা ব্যাংক চায় বিসিক। তবে বিদ্যমান ব্যাংক ব্যবস্থার মাধ্যমেই এই খাতে ঋণ সুবিধা বাড়ানো সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তা ভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। করোনা মহামারীতে দেশের অর্থনীতি সচল রাখতে কৃষিসহ ছোট বড় মাঝারি সব শ্রেণীর উদ্যোক্তাদের চলতি মূলধন সরবরাহের উদ্যোগ নেয় সরকার। দেয়া হয় 19টি প্যাকেজের আওতায় 1,05,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা। আমরা এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃহৎ শিল্প ও সেবা খাতের 30,000 কোটি টাকার প্যাকেজের 82% বেশি ছাড় হয়েছে। তবে 20,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও এখনো পর্যন্ত 1/3 পাননি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা। অর্থ ছাড়ে এই ধীরগতিতে হতাশ ব্যবসায়ী নেতারা। 20,000 কোটি টাকা এমএসএমইদের জন্য 20%-এর মতো ডিসবার্স হয়েছে। এগ্রিকালচারেও ডিসবার্সমেন্ট খুবই দুর্বল। সেন্ট্রাল ব্যাংক থেকে 50-50 ম্যাচিং ফান্ডের স্কিম করা হয়েছিল, তারপরেও এই দুটি খাতে ব্যাংকগুলোর অসহযোগিতা খুবই দুঃখজনক। দেশে ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাতে 77 লাখের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এর 99% পরিচালিত হয় ব্যক্তি উদ্যোগে। মোট কর্মসংস্থানের অর্ধেক এ খাতের দখলে, এমন তথ্য বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ডের। তবুও ঋণ সুবিধার বাইরে থাকেন এ খাতের 60% বেশি উদ্যোক্তা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বলছে, এসএমইতে ঋণ প্রবাহ সহজ ও গতিশীল করতে একটি বিশেষায়িত ব্যাংক জরুরি। এসএমই ব্যাংক আমার নীতিমালায় আছে। আমি যদি পারমিশন পেয়ে যাই, ইনশাআল্লাহ একটা ব্যাংক পরিচালনা করার দক্ষতা আমার কিন্তু আছে। যেহেতু আমি মাইক্রো ক্রেডিট করি, আমার প্রতিটা জেলাতে তো আমার ক্রেডিট প্রোগ্রাম আছে। অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যমান ব্যাংক ব্যবস্থাকেই এসএমই বান্ধব করা সম্ভব। ব্যাংকগুলোকে যদি মনিটর করতে পারি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে ঋণ দিলে তাদেরকে যদি স্পেশাল সুবিধা দিতে পারি, তাহলে সেটা সম্ভব। একটা স্পেশালাইজড ব্যাংক করে আমি মনে করি যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা বিষয়টা এত বেশি ভাস্ট, এত বেশি বিভিন্ন ক্ষেত্র এটার সাথে জড়িত, বিভিন্ন এলাকায় এরা জড়িত, কাজেই সেইখানে এটা খুব ডিফিকাল্ট হবে। সর্বাধিক কর্মসংস্থান ও ব্যক্তি উদ্যোগ নির্ভর হওয়ায় এসএমই খাতের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা মহামারীতে এবার মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, ঘাটতি মেটাতে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন। দুদকের জালে পরিবার পরিকল্পনার কর্মচারী আক্তারুজ্জামান, অবৈধ সম্পদের খোঁজে অভিযান।
দেশে আসা মাত্র পিকে হালদারকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, কারাগারে বৈঠক করতে পারবেন নিজ প্রতিষ্ঠানের সাথে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও নৌপথে পণ্য পরিবহন বন্ধ, 11 দফা দাবিতে অনড় শ্রমিকরা, আলোচনায় সমাধান চায় মালিকপক্ষ। কাল মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গোৎসব, দূরত্ববিধি মেনে প্রতিমা দর্শন, ঢাকেশ্বরী মন্দির ঘিরে 4 স্তরের নিরাপত্তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।